ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির। একদিকে বামেদের মিছিল, অন্যদিকে আরএসএস এর মিছিল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াইয়ে ময়দানে এনে গিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল, আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করলো গেরুয়া শিবির। যাদবপুর থেকেই কি তাহলে সারা রাজ্যের লড়াই শুরু? তার কারণ ন্যারেটিভ তো তাদের পক্ষেই থাকতো, বামেদের পক্ষে যাই হয়ে যাক। কিন্তু বদলের বাংলায় যাদবপুরেও বদল এলো। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করলো গেরুয়া শিবির। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্বের কথা বলছিলাম। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া, কিন্তু বারবার কি ছবি দেখা গেছে? যাই হয়েছে যাদবপুরে, ঘুরে ফিরে এসে ন্যারেটিভ সেই বামেদের পক্ষেই গেছে। যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই আমরা দেখতাম পথঘাট সবকিছু একেবারে লালে লাল। মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, ভাষণ দেওয়া হচ্ছে। প্রতিপক্ষ যেই থাকুক না কেন, দিনের শেষে বামেদের পক্ষেই ন্যারেটিভ। কিন্তু বদলের বাংলায় যাদবপুরেও বদল এসেছে। হ্যাঁ, একদা বাম দুর্গ যাদবপুর, সেখানে দাপটের সঙ্গে গেরুয়া শিবির মিছিল করলো। দেখাচ্ছি সেই ছবি। যাদবপুর হচ্ছে এক কথায় বলতে গেলে সব রকম বামেদের মিলিতভাবে বাম শক্তির পশ্চিমবঙ্গে একটা গড়। সেই যাদবপুর থেকে এই পাল্টাটা দিতে শুরু করা জিষ্ণু বসুরা, অর্থাৎ এ রাজ্যে সংঘের যারা মুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা মুখ, তারা যেটাকে কালচারাল মার্কসিজম বলছেন আজকের দিনে। আগের মার্কসিজমের সঙ্গে তফাৎ, আগের মার্কসিজম অনেকটাই ছিল শ্রেণীভিত্তিক, অর্থনৈতিক দাবি দেওয়া ভিত্তিক। এটা জাতপাত ভিত্তিক এবং অনেক বেশি করে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থে প্রয়োজনে দেশকে টুকরো করতে হলেও, দেশের টুকরো করার জন্য তার সমর্থন যোগাতে হলেও নিজেকে এগিয়ে নিয়ে, অর্থাৎ নিজেদের দলকে, নিজেদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম বিদেশি শক্তির সঙ্গে আপোষ অথবা সমঝোতা করার মধ্যে দিয়ে এগিয়ে চলে। এটাকে তারা কালচারাল মার্কসিজম বলে অভিহিত করেন। সেই কালচারাল মার্কসিজমের গড় হিসেবে তারা যাদবপুরকে দেখছেন। তাই যাদবপুর থেকেই পাল্টাটা দেওয়া শুরু করছেন। কিন্তু শুধুই কি উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বাম তত্ত্ব, বামপন্থীরা তাদের লক্ষ্য? না, আমরা জানি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ঠিক লগ্ন যেটা, অর্থাৎ 4 মে এই বছরে, চলতি বছরের 2026-এর, সেই লগ্নতেও বিজেপির যে সংগঠন বলতে আমরা এই রাজ্যে যেভাবে বুঝে থাকি রাজনৈতিক দলগুলোকে, তার সঙ্গে কিন্তু তার ভোটের ফারাক ছিল বিস্তর। অর্থাৎ বিজেপির যা সংগঠন তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, তার থেকে অনেক বেশি ভোট বিজেপি পেয়েছে। তার একটাই কারণ, বাংলার মানুষ এক কাট্টা হয়ে, আরো নির্দিষ্ট করে বলে হিন্দুরা এক কাট্টা হয়ে বিগেস্ট কনসলিডেশন, হিন্দু কনসলিডেশন সারা ভারতে আজ পর্যন্ত বিজেপি যে কনসলিডেশন করতে পারেনি, সেইটা করে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসছে। ফলে বিজেপির সংগঠনের শক্তির সঙ্গে ভোটের শক্তি মেলে না। তাহলে এই গ্যাপটাই, ফারাকটা পূর্ণ করবে কে?
আবারও তো নির্বাচনে লড়তে হবে, একবার নয় বারবার। নানা স্তরের নির্বাচন আছে, পুরো ভোট আছে, পঞ্চায়েত ভোট আছে, বিধানসভা আছে, এরপরে লোকসভা আছে, তার আগে পরবর্তী বিধানসভার আগে, অথবা বিধানসভা লোকসভা একসঙ্গেও হতে পারে 2029-এ। এই গ্যাপটাকে পূরণ করবার জন্য কার্যত বিজেপির জনপ্রতিনিধিদের অ্যাপ্রেন্টিসশিপও করিয়ে দিচ্ছেন আরএসএস নেতারা এই রাজ্যের। কিভাবে? শর্বরী মুখার্জির ভূমিকা আমরা জানি কতটা বিতর্কের মুখে পড়েছিল যাদবপুর কাণ্ডে। যাদবপুর কাণ্ডের পর জিষ্ণু বসুরা যখন রাস্তায় নামলেন, শর্বরীকে কার্যত পাশে নিয়ে রাস্তায় নামলেন। কেন? শর্বরীকেও শিখিয়ে দিলেন যে কিভাবে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হয়। মধ্যরাতে গরম গরম ভাষণ, মিডিয়াকে দেখলে একটু তেতে গিয়ে একটু বিতর্কিত কথা বলে দেওয়া নয়, বরঞ্চ পাল্টা পথে নামা। পাল্টা কোন স্লোগান নিয়ে পথে নামতে হবে, কি কথা সামনে রাখতে হবে, কোন কথা বলে মানুষকে আকর্ষণ করতে হবে, তার যেন কার্যত একটা পাঠশালা তৈরি করে দিলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে শর্বরী মুখার্জিকে শেখালেন, আপনি জনপ্রতিনিধি হয়েছেন ঠিক কথাই, প্রথমবারই দাঁড়িয়ে জিতে গিয়েছেন ঠিক কথাই, কিন্তু এখনো আপনার হিন্দুত্বের ন্যারেটিভ শেখা অনেকটা বাকি আছে। কিন্তু সেটা কোথাও উচ্চকিত হলো না, প্রকাশ্য হলো না, সামনে কোনো নিন্দা হলো না। ভিতরে শর্বরী দলের ভিতর থেকে যা বার্তা পাওয়ার পেয়েছেন, যথাযথ জায়গা থেকে যথেষ্ট কড়া বার্তা পেয়েছেন দলের উচ্চস্তর থেকে, কিন্তু বাইরে তাকে কার্যতই অ্যাপ্রেন্টিসশিপটা করিয়ে দেওয়া হলো, যাতে করে শর্বরীকে দেখে বাকিরাও শিখতে পারেন কোন কায়দায় এই গড় থেকে, বামেদের গড় থেকে বাম তত্ত্বের বিরুদ্ধে লড়াইটা শুরু করতে হবে। কালচারাল মার্কসিজম শক্তিশালী শক্তি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে, অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে, যে দেশকে না মানা, দেশের তথাকথিতভাবে যদি দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, এখানকার কালচারাল হেজিমনি, যেটা মানে আমরা যাকে ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। তাই একদিন বুঝতে পারবেন যে কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। কালচারাল মার্কসিজমের ক্ষেত্রে ওরা বলে যে ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড, ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। সেই নিউ ওয়ার্ল্ডটা আমাদের যে পারিবারিক সংস্কার, আমাদের যে সভ্যতা, তার চিহ্ন থাকবে না। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে, কিন্তু ভারতবর্ষ জিতবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না, ভারতবর্ষই জিতবে। যুব মন পেতে ময়দানে। কেন এ কথা বলছি? পৃথিবী জুড়ে রকমারি রঙের বিপ্লবের পালা শেষ। লাল, কমলা, হলুদ, সবুজের পর রেজিম চেঞ্জের নতুন হাতিয়ার জেনজি। হাতের কাছেই হাতে গরম নমুনা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। কোথাও তথাকথিত ছাত্র বিপ্লবের পর ক্ষমতায় এসেছে মৌলবাদী জঙ্গি শক্তি, কোথাও পরিবর্তনের পর নতুন করে ধাঁধায় পড়েছে সে দেশের জেনজি। অনেকটা যেন কি চেয়েছি আর কি যে পেলাম। এদেশেও জেনজির নামে রকমারি আন্দোলনে বিদেশি শক্তির মদতের অভিযোগ উঠেছে। আবার শুধুমাত্র নির্ভুল পরীক্ষা ব্যবস্থা চেয়ে পথে নামা ছাত্রদের দেশের শত্রু ঠাওরাতে রাজি নন অনেকেই। ঠিক এই সময়ই জেনজি মনের তল খুঁজতে আরো গভীরে ডুব দিতে চায় আরএসএস। যুব মন পেতে তাই ময়দানে আরএসএস। ব্লকে ব্লকে যুব সম্মেলন। 13 থেকে 35 বছর বয়সী 500 যুবকে আমন্ত্রণ। যুব মন পেতে ময়দানে সংঘ। 15ই সেপ্টেম্বর পর্যন্ত যুব সম্মেলন।
সঙ্গে শতবর্ষ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যুব সম্মেলন হবে। তাই বাংলার প্রত্যেক ব্লকে, প্রত্যেক শহরের ওয়ার্ডে আর যুব সম্মেলন হবে, যেখানে 300 থেকে 500 যুবক আসবেন। তারা শারীরিক কলাকৌশল সেখানে প্রদর্শন করবেন, শিখবেন, জানবেন। তার সঙ্গে আর যুবকদের কর্তব্য দেশের প্রতি, সমাজের প্রতি, নিজেদের প্রতি, সেই বিষয়ে আলোচনা হবে। যুব মন পেতে ময়দানে যুবদের মধ্যে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, সেবার আদর্শ প্রতিষ্ঠা। যুব সম্মেলনের কারণ কি, কেন, সেটাই আপনাদের জানাচ্ছি। যুবদের মধ্যে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, সেবার আদর্শ প্রতিষ্ঠা, এটাই আরএসএস এর বক্তব্য। সারা দেশেই যুব সম্মেলন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সারা দেশের মতোই পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে, বিভাগে, নগরের ওয়ার্ডে যুব সম্মেলন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই যুব সম্মেলন করার জন্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, যুব সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং সেবার ভাবনা যুবকদের মধ্যে সঞ্চারিত করা বা প্রতিষ্ঠা করা। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জায়গাতে জেনজিদের সামনে রেখে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকারকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময় হুমকি এসছে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার কথা বলে হুমকি দেওয়া হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আসা সরকারকে ফেলে দেওয়ার। এবার সেই সমস্ত ন্যারেটিভকে কাউন্টার করতে মাঠে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যুবকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, একদম যে বলা যেতে পারে যে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে যুবকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, 35 বছর বয়সী যুবকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, 15 থেকে 35 এই যে সংখ্যাটা, এই সংখ্যায় যুবকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গ্রামে গ্রামে, শহরে শহরে যুব সম্মেলন করছে। 15ই আগস্টের পর থেকে এই যুব সম্মেলন শুরু হয়েছে, চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে শেখর দুবের রিপোর্ট, নিউজ 18 বাংলা। একটা সময় ছিল যখন বাম মানেই মনে করা হতো শিক্ষিত, পরিশীলিত। বাংলার ময়দানে এবার আরএসএসও প্রমাণ করতে চায় সংঘ মানে শিক্ষিত, সফল, কৃতি। যুব মনকে পেতে এবার এই শিক্ষিত, কৃতি মুখদের সামনে রেখেই ঝাঁপাতে চায় সংঘ। পাড়ায় পাড়ায় সংঘের মঞ্চ, সেই মঞ্চের মুখ জিষ্ণু বসুর মতো ব্যক্তিরা, যারা সংঘের, যারা বাংলার, যারা নিজ ক্ষেত্রে সফল। ভারতবর্ষ যুব শক্তির ওপরেই সবসময় ভরসা করে। যুব শক্তি ভারতবর্ষকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত ভারতবর্ষের যে সাংস্কৃতিক উত্তরাধিকার তা তৈরি করেছে যুব শক্তি। যুব শক্তি সংঘের মূল চালিকা শক্তি। স্বামীজি বলতেন, এদের এমন পেশি থাকবে যেটা লৌহ নির্মিত, যাদের মধ্যে স্নায়ু থাকবে যা ইস্পাত নির্মিত, আর এমন একটা মন থাকবে যা বজ্রের উপাদানে তৈরি। আজকেও ভারতবর্ষের ওই 16 থেকে 26-এর যে যুব শক্তি, যুবক যুবতী, তারা ভারতবর্ষের শাশ্বত পরম্পরার উপরেই ভরসা করে। ওই বাকি যেগুলো বলছেন এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা গ্লোবাল মার্কেট ফোর্সের বা কালচারাল মার্কসিজমের, কখনো দু এক সময় জিততেও পারে, কিন্তু চিরকালের বিষয়ে যদি ভাবা যায় তাহলে ভারতবর্ষ এই যুব শক্তির ওপরেই ভরসা করেছে। কতটা ঠিক আর কতটা বিজেপিকে চার্জ আপ করার জন্য বলছেন সেটা তাদের বিষয়। আরএসএস এর সঙ্গে আদর্শের লড়াই, কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। কতখানি ফিগার ঠিক, কতটা তারা একটু বিজেপিকে চার্জ আপ করার জন্য অতিরঞ্জিত করে বলছেন কি বলছেন না, এটা সম্পূর্ণ তাদের বিষয়। তাদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। আমরা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি। আরএসএস এর সঙ্গে আমাদের একটা, তাদের চিন্তা ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কর্মপদ্ধতি, তাদের অভিমুখ, তার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে। এই বাংলার রাজনীতিতে রাস্তাই রাস্তা দেখায়, রাস্তা থেকেই তৈরি হয় ন্যারেটিভ। তাই পথে নেমেছে আরএসএস। এবার বাংলায় সংগঠন আরো বাড়াতে চায় তারা। দুর্গাপুজোর সময় 10 দিনে 10,000 শাখা খোলার টার্গেট নিয়েছে আরএসএস। মহালয়ার পর থেকে বিজয়া দশমী পর্যন্ত সংঘের শাখা, 10,000 জায়গায় সংঘের শাখা। প্রকৃত মানুষ তৈরির কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে ওই শাখাগুলিতে।
মহালয়ার পর থেকে বিজয়া দশমী পর্যন্ত 10,000 জায়গায় সঙ্গে শাখা লাগবে। প্রকৃত মানুষ তৈরির কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে ওই শাখাগুলোতে। 10 দিনে 10,000 শাখা, শাখা বাড়লে সংঘ বাড়ে, আর বাংলায় বাড়ছে সংঘ। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত কর্মসূচি, 10 দিনে 10,000 শাখা খোলার টার্গেট সংঘের। বাংলা যুব 10 দিনে 10,000 শাখার একটা কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মহালয়ার থেকে ঠিক 10 দিন আগে থেকে, অর্থাৎ মহালয়ার দিনে এই কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে, তার আগের 10 দিনে এই কর্মসূচি চলবে। 10,000 শাখা, 10 দিনে 10,000 শাখার এক বড় কর্মসূচি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গে সংঘের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, যুবদের আকর্ষণ বাড়ছে। সেই আকর্ষণকে সম্মান জানিয়ে এবার 10 দিনে 10,000 শাখার কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শাখা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একদম প্রাথমিক স্তর, যেখানে শারীরিক শিক্ষা এবং তার পাশাপাশি শারীরিক কসরতের পাশাপাশি বৌদ্ধিক চর্চাও হয়ে থাকে। এই রকম 10,000 নতুন শাখার উদ্যোগ নিতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে শেখর দুবের রিপোর্ট, নিউজ 18 বাংলা। শাখা বাড়লে সংঘ বাড়ে, 10 দিনে 10,000 শাখা খোলার টার্গেট। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত কর্মসূচি। বাংলার যুবদের মধ্যে আরএসএস নিয়ে আগ্রহকে আদর্শে পরিণত করতে চায় আরএসএস। তাই মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত তাদের এই কর্মসূচি। বাংলার যুবদের মধ্যে আরএসএস নিয়ে আগ্রহ, সেই আগ্রহকে আদর্শে পরিণত করতে চায় আরএসএস। সংঘ তো 100 বছর পূর্ণ করলো, তার জন্য শাখাই আমাদেরকে আজকের এই অবস্থায় এনেছে। প্রতিদিন সামান্য কিছু কার্যক্রম, যেটা দেখে খুব একটা গ্ল্যামারাস মনে হয় না, কিন্তু মানুষ তৈরি হয়। মানুষ তৈরি হওয়ার যে সাধনা, সেটা শাখাতেই হয়, যার মধ্যে কোনো গ্ল্যামার নেই, কোনো নাম নেই, কোনো লোকের সঙ্গে কিছু প্রতিযোগিতা কিছু নেই। দিনের পর দিন কোনো, আমরা বলি কোনো পুরস্কার তিরস্কার নেই, শুধু সংস্কার আছে। এই সংস্কারের জায়গাটাই শাখা। অনেক কালজয়ী রচনার নেপথ্যেই রয়েছে বিশেষ ঘটনা। বন্দে মাতরম ও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ সরকারের আমলা হয়েও বঙ্কিমচন্দ্র কিভাবে লিখেছিলেন এই গান, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন হয়ে উঠেছিল। রাজ্য সরকারি আধিকারিক সুমিত ঘোষের তথ্যচিত্রের কাহিনী বিশদে তুলে ধরা হয়েছে। একটি গান যা শুধু সুর নয়, এক জাতির জাগরণের মন্ত্র, একটি ধ্বনি যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। বন্দে মাতরম কখনো গান, কখনো স্লোগান, কখনো বিপ্লবীর শেষ উচ্চারণ। বন্দে মাতরম ছোট্ট এই শব্দের মধ্যেই যেন জেগে রয়েছে সমগ্র ভারত আত্মা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের 6টি স্তবক গাওয়া নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মতবিরোধ যাই থাক না কেন, এই গানের ব্যাপ্তি, এই গানের দীপ্তি নিয়ে কোনো সন্দেহ নেই। কোন প্রেক্ষাপটে হয়েছিল এই অমর সৃষ্টি, কোথায় লেখা হয়েছিল, কিভাবে বন্দে মাতরম হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন, আর্কাইভের দুর্লভ নথি, ইতিহাসবিদদের গবেষণা আর বহু অজানা তথ্য, এই তিনকে আশ্রয় করে বন্দে মাতরমের ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন রাজ্য লেখাগারের আধিকারিক সুমিত ঘোষ। 1873 সালের 15 মার্চের বিকেলবেলা মুর্শিদাবাদের তৎকালীন ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকি চড়ে বাসায় ফেরার সময় বহরমপুরের বারাক স্কোয়ারের ক্রিকেট খেলার প্রাঙ্গণে অজানিতভাবে ঢুকে পড়েন। সেখানে তখন ক্রিকেট খেলে অবসর সময়ের বিনোদনে ব্যস্ত সেনাবাহিনীর সংখ্যাগুরু অংশ শ্বেতাঙ্গ সেনারা। কমান্ডিং অফিসার কর্নেল ডাফেন এই কাজের জন্য প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা ও অপদস্থ করলেন বঙ্কিমচন্দ্রকে। কোর্টে গেলেন বঙ্কিমচন্দ্র। ভরা কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হলেন ডাফেন। কিন্তু সাহেবের এই অপমানে বঙ্কিমচন্দ্র মনে শান্তি পেলেন না। মনে করা হয় এই ঘটনার পরেই অপমানিত বঙ্কিমচন্দ্র তার ব্রিটিশ বিরোধী মনোভাব থেকে
বন্দে মাতরম মহামন্ত্র লেখায় উদ্বুদ্ধ হন। নথি যা পাওয়া যাচ্ছে, প্রমাণ যা পাওয়া যাচ্ছে, তাতে লালগোলা রাজ শৃঙ্খলিত কালীবাড়ি এবং কালীবাড়ির ভেতরেই দোতলার একটি ঘরে তিনি লেখাপড়া এবং লেখালেখি করতেন থাকতেন। বঙ্কিম যখন এখানে এলেন তখন মাতৃমূর্তি দর্শন করলেন, এক অদ্ভুত মাতৃমূর্তি, যে মাতৃমূর্তি ভূভারতে আর একটিও নেই। সে মাতৃমূর্তি শিকল দিয়ে টেনে বাঁধা, তার দুই হাত করবদ্ধ, হাতে কোনো খাড়া নেই। এই শেকল বাঁধা মা কালীকে তিনি বঙ্গদেশ বা ভারত মাতার সঙ্গে তুলনা করলেন। আমরা তুলে ধরার চেষ্টা করেছি গানের উৎস কোথায়, গানটা কোথা থেকে শুরু হলো, কোন প্রেক্ষাপটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যে মানুষটি ইংরেজদের অধীনে চাকরি করে ইংরেজদের বিরুদ্ধেই এরকম গান লিখতে পারেন, কি এমন প্রেক্ষাপট ছিল সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এটা দেখিয়েছি যে মহামন্ত্র বা গান তিনি পরবর্তীকালে তিনি আনন্দমঠে এটা উপন্যাসে কাজে লাগিয়েছিলেন। বন্দে মাতারামের রচনাস্থল নিয়ে অন্য জনশ্রুতিও আছে। অনেকের মতে 1876 সালে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় বন্দে মাতারাম রচিত হয়েছিল। অনেকের আবার দাবি বহরমপুরের দিনু সান্যাল লেনের যোগমায়া ভবন এবং বেলডাঙ্গা অঞ্চলের ভান্ডারদহ বিলের তীরে বিন্ধেশ্বরী তলায় এই সঙ্গীত রচিত হয়। কেউ কেউ দাবি করেন দক্ষিণ 24 পরগনার মজিলপুরে নগেন্দ্রনাথ দত্তের বাড়িতে বঙ্কিমচন্দ্র বন্দে মাতারাম রচনা করেন। বঙ্কিমচন্দ্র চুচুড়ার জোড়াঘাটের পাশে যে ওনার বাড়িটি, যে বাড়িটি এখনো আছে এবং সংরক্ষিত হয়েছে, তাতে ফলকেও লেখা আছে যে বঙ্কিমচন্দ্র এখানে বন্দে মাতরম রচনা করেন। একটা বিশাল বড় দরজা খুলে যাওয়া, যে কি আছে, কোথায় করেছিলেন, কেন করেছিলেন, এর পেছনে কে কে ছিল, গান, সিনেমা, এটা নিয়ে এতগুলো সুর হওয়া, তারপরে একটা রাজনৈতিক চাপানোতর, যেখানে বলা হয় যে মুসলিমরা বিরোধিতা করেছিল, কিন্তু আবার অন্য দিক দিয়ে খান আব্দুল গফর খান সহ অনেকে এটাকে আবার সমর্থনও করেন। মানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা দেখতে হবে। ইতিহাস বলছে বহু কালজয়ী রচনার নেপথ্যেই কোনো না কোনো ঘটনা অনুঘটক হিসেবে কাজ করে। প্রায় 7 বার কাটাছেঁড়া করে লেখা হয়েছিল বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। মাদ্রিদের যে হোটেলে বসে স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে ফর হুম দ্য বেল টোলস লিখেছিলেন, সেই হোটেল ফ্লোরিডা প্রায় আর্টিলারি আর বোমার আওয়াজে কেঁপে উঠত। ম্যানচেস্টার থেকে লন্ডনগামী ট্রেন 4 ঘন্টা লেট। অলস বসে থাকার সময় জেকে রাউলিং এর মাথায় আসে এক জাদুকর বালকের গল্প। ক্যাফেতে বসে ঘুমন্ত শিশুকে পাশে নিয়ে সদ্য ডিভোর্সি রাউলিং এর মাথায় তখন লেখা আসে। কাগজের টুকরোয় লিখে ফেলেন হ্যারি পটার। নিজেকে 7 বছর ঘরবন্দি রাখার পর এক বিকেলে সস্ত্রীক বেড়াতে বেরিয়েছিলেন সাহিত্যিক গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ। মাঝপথেই গাড়ি ঘোরান, কারণ মাথায় এসে গিয়েছে 100 ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসের শুরুটা। আর বন্দে মাতরমের পিছনে ছিল লাল চামড়ার হেনস্থা, অপমান, যা আগুন হয়ে ফুটেছে। বঙ্কিমের বন্দে মাতরম প্রত্যেক ভারতীয়র মনে আগুন জ্বালিয়েছে। সেই আগুনে ছারখার হয়েছে ব্রিটিশ শাসন। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী রিপোর্ট, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে এবার মন্ত্রীকে দেখা যাবে। শ্যামা প্রসাদের জীবনী নিয়ে নাটক কেশরী হত্যা, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, তাহলে এবার রাজনীতি থেকে অভিনয়ের মঞ্চে সুকান্ত মজুমদার। একদমই, রঙ্গ অপেরা নাট্য দলের প্রযোজনায় একটি নাটক কার্যত মঞ্চস্থ হতে চলেছে খুব শীঘ্রই, আগামী মাসের মধ্যে। এবং সেখানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জীবনী, সেই জীবনী নিয়ে মূলত এই নাটক পরিবেশন করা হবে। এবং মূলত এই যে নাটকের যারা উদ্যোক্তা, তারা হলেন নাট্যকার সঞ্জয় আচার্য এবং নির্দেশনায় থাকছেন দেবাশিস বিশ্বাস। তারা কিন্তু রাজ্যের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে তারা আবেদন জানিয়েছিলেন যে অটল বিহারী বাজপেয়ীর যদি চরিত্রের যদি অভিনয় তিনি করেন, তাতে করে খুব ভালো হয়। এবং তাতে তিনি রাজিও হয়েছেন ইতিমধ্যেই। কিন্তু কেশরী হত্যা নামক এই যে নাটক, সেই নাটক কিন্তু আগামী মাসের মধ্যেই মঞ্চস্থ হবে এবং অটল বিহারী বাজপেয়ীর যে চরিত্র, সেই চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সোনিয়া, বেশ।